আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এইসব লাগাচ্ছেন কেন? বাজারে গিয়েছিলাম, আসার সময় একটা বাবুকে দেখলাম বেচতে, তাই ভাবলাম নিয়ে আসি। অরিন বা আদ্রিকার জন্য আনতেন, শুধু শুধু আমার জন্য আনলেন? মীরার কথায় আদ্রিক মায়াকে এক টানে মীরাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, সত্যি কি তুমি বুঝো না, নাকি বুঝেও না বুঝার ভান করো? হয়তো বুঝেও না বোঝার ভান করি। একটা মানুষ যখন ব্যথা পেতে পেতে শক্ত হয়ে যায় তখন সবকিছুই তার কাছে নাটক লাগে। এই শক্ত কলসে আবৃত এক কোমল মনের অধিকারী নিজে আছে, তা আমি জানি। আমি চাই না তোমার কোমল সত্তার ভালোবাসার কেউ হই। আমি চাই তোমার শক্ত কলসের ভালোবাসার মানুষ বানাবে কি আমায়। মীরা ফ্যাল ফ্যাল চোখে তাকালো আদ্রিকের দিকে। আদ্রিকের চোখে তার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছে। আদ্রিকের চোখ বলে দিচ্ছে সব। মীরা নিঃশ্বাস ফেললো, বলল, আমি অনেক ভীতু, আমার ভয় হয় কাউকে ভালোবাসতে। সে ভয় নিয়েই আমাকে ভালোবেসে দেখো, আমি এই ভয় দূর করে দেব, আগলে রাখবো পক্ষে। সম্ভব না, দয়া করে বাচ্চামো পাগলামো ছেড়ে দিন। অরিন আপু জানতে পারলে খুব কষ্ট পাবেন। আমি মেয়ে হয়ে অন্য মেয়ের দুঃখের বিরহের কারণ হতে চাই না, আমাকে অভিশপ্ত করবেন না। মীরা হন হন করে চলে গেল। আদ্রিক ঠায় মেরে দাঁড়িয়ে রইল, মুচকি হেসে বলল, মীরা আমাকেও ভালোবাসবে। সাজবেলা নেমে এসেছে ধরনের বক্ষে। সারা বাড়ি বেশ জমজমে, বাচ্চারা এদিক ওদিক দৌড়াচ্ছে। মীরা হলুদ সালোয়ার কামিজ বের করে রেখেছে পরবে বলে। সবাই শাড়ি পরেছে, তার কাছে শাড়ি নেই বলে এই যথেষ্ট। তাকে সবার মাঝে বেমায়ান লাগবে, তবুও সে পরবে আদ্রিকার অনুরোধে। মেয়েটা খুব করে বলেছে যাতে সে আজকে অনুষ্ঠানে সর্বক্ষণ তার পাশে থাকে। আদ্রিকার অনুনয় ফেলতে পারেনি মীরা, রাজি হয়ে গেল আদ্রিকার কথায়। মীরা সালোয়ার কামিজ উল্টে দেখছিল, তখন দরজা ঠেলে প্রবেশ করলো এক মেয়ে। মেয়েটা বয়সে মীরার চেয়ে খুব বেশি ছোট, 10 বছরের হয়তো। মেয়েটা মীরার কাছে এসে লিপস্টিক ছড়ানো তো টেলিয়ে বলে, আপা, আপনার জন্য একখান শাড়ি এনেছি। মীরা ভ্রুদ্বয় একত্রিত করে বলল, কে দিয়েছে শাড়ি? মেয়েটা এদিক ওদিক তাকিয়ে বলল, মেজমাই দিছে। এই শাড়ি পইরা দ্রুত আহেন অনুষ্ঠানে। আদ্রিকা আপা কতক্ষণ ধইরা আপনারে খুঁজতাছে। মীরা একগাল হেসে বলে, আচ্ছা তুমি যাও, আমি রেডি হয়ে এক্ষুনি আসছি। মেয়েটা হেসে চলে গেল। মেয়েটার যেতেই মীরা শাড়িটার দিকে তাকালো। খুব সুন্দর কাজ করা হলুদ শাড়ি। মীরার পছন্দ হলো। মীরা শাড়ি পরলো। কম দামি একটা লিপস্টিক ঠোঁটে হালকা ছোঁয়ালো, চুলগুলো খোপা করলো। শ্যামবর্ণের শরীরে সাজটা আহামরি সুন্দর না লাগলেও তাকে দেখতে সুন্দর লাগছে। মীরা আয়নায় নিজেকে দেখলো। কতদিন পরে তার মুখে উজ্জ্বলতা ফিরে এসেছে। রাত পোহালেই বিয়ে, কিন্তু বিয়ের কোণে আচানক উধাও। রাত্রি বাজে 3:27। মার্জিয়া বেগম ঘরে মেয়েকে না পেয়ে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিলেন। চিৎকার চেঁচামেচি করা শুরু করলেন। তার চিৎকারে সকলে বিরক্তি নিয়ে ঘুম থেকে উঠে আসলো। আসলে মীরাও ঘুম ঘুম চোখ মুহূর্তেই উধাও হয়ে গেল। অরিন এসে তার পাশে দাঁড়ালো। ফোলা ফোলা বিরক্তি চোখ নিয়ে তাকিয়ে আছে ও। মার্জিয়া বেগম ফুপিয়ে বললেন, আদ্রিকা তো ঘরে নেই। আদিল ভ্রুকুচকে বলল, তো তাতে ডাকার কি আছে, নিশ্চয়ই অন্য কোথাও আছে। রাত 3টা বাজে, ও কোথায় যাবে? সাহিলের প্রশ্ন আদিল দমে গেলেন, মৌন রইলেন। অরিন ফট করে বলল, আদ্রিকা আবার পালিয়ে যায়নি তো? অরিনের কথায় সবাই পিলে চমকে উঠল। আদ্রিক শক্ত কণ্ঠে বলল, আমাদের ফ্যামিলি ম্যাটারে কেউ কিছু বলতে বলেছে তোমাকে? অরিন মুখ কালো করে ফেললো। মার্জিয়া বেগম এবার মীরার কাছে আসলেন, বললেন, তুমি না আদ্রিকার বান্ধবী, নিশ্চয়ই জানার কথা ও কোথায়। মীরা চিন্তিত ভঙ্গিতে বলল, আমি তো জানি না আন্টি, আমি নিজেও চিন্তায় পড়েছি। মিথ্যা বলছো কেন? তুমি নিশ্চয়ই ওকে পালাতে সাহায্য করেছো। মার্জিয়া বেগমের দৃঢ় কণ্ঠস্বর। মীরা বলল, আমি জানতাম না পালিয়েছে, জানলে পালাতে দিতাম না। মার্জিয়া বেগম প্রত্যুত্তর করবেন তার আগেই সাহিল গম্ভীর কণ্ঠে বললেন, মার্জিয়া, মীরাকে জেরা করে লাভ নেই। চুপচাপ আদ্রিকাকে খোঁজো এখন, অন্যকে এর জন্য দোষ দিও না। সাহিলের কথায় মার্জিয়া চুপ হয়ে গেলেন।
সকলে গেল আদ্রিকাকে খুঁজতে। তখন বাজে ভোর 5টা। সারা জায়গা খুঁজেও আদ্রিকার খোঁজ পাওয়া গেল না। তখন সবাই চিন্তিত হলো আদ্রিকার কোনো বিপদ হয়নি তো, বরং সে পালিয়েছে কারোর সঙ্গে। আদিল মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়লেন। সে কারণে আদ্রিকা ঠিক করলেন সেই তো তার মান সম্মানেই চুনকালি মেখে দিয়েছে তার 2 ছেলে মেয়ে। মার্জিয়া বেগম থেমে থেমে কাঁদছেন। সাহিল বললেন, আদ্রিকার মত নিয়ে বিয়ে যেহেতু ঠিক করিসনি, তাহলে এমন সমস্যা পোহাতেই হবে। এখন আফসোস করে কোনো লাভ নেই। আদ্রিকাকে পেলে আমি জানে মেরে ফেলবো। আদিলের শক্ত কণ্ঠস্বর। সাহিল বললেন, এখন কেন এত আফসোস করছিস আদিল? তুই নিজের মান সম্মানটাই ভাবলি, নিজের সন্তানের সুখটা ভাবলি না। ভাই, তুমি কথা বলো না। সন্তান মুখে চুনকালি মেখে গেলে কেমন লাগে তুমি বুঝবে না। কথাটা গায়ে লাগলো সাহিলের। তাচ্ছিল্য হাসলেন তিনি, জবাব দিলেন না কোনো। দিতে ইচ্ছে করলো না। চুপচাপ নিঃশব্দে হেঁটে চলে গেলেন নিজের ঘরে। মর্তুজা বেগম চুপ করে বসে আছেন। তার মৌনতা কেউ মেনে নিতে পারছে না। তিনি তো চুপ করার মানুষ নন, তবে এখন কেন চুপ? ওনাকে নিয়ে কেউ বেশ ঘটাতে যাচ্ছে না। সবার এখন আশা আদ্রিকার। শক্ত করে হাত ধরে বাড়িতে প্রবেশ করলো আদ্রিকা। বাড়ির সবাই তখন হলরুমে ঘুমিয়ে পড়ছিল। কলিং বেলের শব্দে সবার ঘুম মুহূর্তেই উবে গেল। তাড়াহুড়ো করে দরজা খুলল। আদ্রিকাকে দেখে থমকে গেল, তার চেয়েও বেশি পাশের ছেলেটিকে দেখে চমকালো। মার্জিয়া বেগম আদ্রিকার কাঁধ চেপে ধরলেন। মেয়েটিকে মারতেও তার গা ঘিন ঘিন করছে। এই মেয়েটাই তো ছিল তার কলিজার টুকরা। আদিল তাকাচ্ছে না আদ্রিকার দিকে। আদ্রিক গম্ভীর মুখে তাকিয়ে আছে। আদ্রিকা চাপা স্বরে বলল, আমাকে মাফ করে দিও। মুখ রাখিসনি তুই আমাদের। এই ছেলেটাকে, ওকে কেন বিয়ে করেছিস? ছেলেটি মুখ খুলল, নরম সুরে বলল, আমার নাম তিশান। আদ্রিকা আমাকে ভালোবাসে। 2 বছরের সম্পর্ক আমাদের। কেউ জবাব দিল না। উল্টো রাগী দৃষ্টিতে তাকালো তিশান নামক ছেলেটির দিকে। সবাই চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে। একমাত্র কোমল দৃষ্টিতে তাকালেন মর্তুজা বেগম। এগিয়ে এসে বললেন, ওদেরকেও বাড়িতে ঢুকতে দে। এই মেয়ের জন্য জায়গা নেই এই বাসায়, ওর মুখ দেখতে চাই না আমি। মার্জিয়ার কণ্ঠ শক্ত। মর্তুজা বললেন, এই বাসা আমার, আমি যারে চামু সেই এই বাসায় প্রবেশ করবে। তোমার আর তোদের যদি মন চায় বেরিয়ে যেতে পারিস। অপমানে মুখ থমথম হয়ে গেল মার্জিয়ার। চলে গেলেন তিনি। তার যাওয়ার পর সবাই চলে গেল একে একে। তিশা আর আদ্রিকা বাড়িতে প্রবেশ করতে চাইল না। মর্তুজা জোর করলেন। তারাও বাধ্য হয়ে এসে বলল। মীরা অনেক কিছু বলতে চাইল, কিছুই বলল না। আদ্রিকা নিজের ঘরে এলো প্রয়োজনীয় জিনিস নেবার জন্য। তখন মীরাও গেল। প্রশ্ন করলো, গতকাল যখন জিজ্ঞেস করলাম তখন কিছু বললেন না কেন? যে মানুষটা 21 বছর ধরে আগলে রাখলো তাকে কিভাবে ঠকাই? আর যে মানুষটা 2 বছর ধরে ভালোবেসে গেল নিদারুণ ভাবে, ভালোবেসে মেনে নিল দোষগুলো, তাকেই বা ঠকাই কিভাবে? ঠকাতে নিয়েছিলাম বাবার সম্মানের কথা ভেবে, কিন্তু তিশানকেও ছাড়তে কষ্ট লাগছিল আমার, ভীষণ কষ্ট। মানুষটা আমাকে অনেক ভালোবাসে। সে আমাকে না পেলে হয়তো বাঁচবে, কিন্তু জীবন্ত লাশ হয়ে। আমার ক্ষেত্রেও তাই। হয়তোবা ছেলেটাকে আমি বাবার কথায় বিয়ে করে নিতাম, কিন্তু আমার জীবন বিষে ভরে যেত। মানুষ স্বার্থপর, নিজের সুখের জন্য মানুষ স্বার্থপর। মীরা চুপ রইল। আদ্রিকা বলল, যারা ভালোবাসা পেয়েও হারিয়ে ফেলে নিজের ইচ্ছেতে, তারা নির্বোধ। মীরা, সুখে থাকার জন্য ভালোবাসার প্রয়োজন। বসার ঘরে সাহিল হুমায়ুন আসলেন। তিশানকে বললেন, তোমাদের কেউ মানুক আর না মানুক, আমি মেনেছি এই সম্পর্ক। সুখে থেকো তোমরা। তারপর মর্তুজা বেগমকে বললেন, মা, আপনি যে আদ্রিকাকে পালাতে সাহায্য করেছেন তা আমি খুব ভালো করে জানি। নিজের পেটে ধরা সন্তানের ভালোবাসা পাইয়ে না দিলেও নাতনির ভালোবাসা যে পাইয়ে দিয়েছেন তা দেখে খুশি হলাম আমি। প্রথমবারের মতো আপনি কোনো ভালো কাজ করেছেন মনে হচ্ছে। মর্তুজা বেগম জবাবে কিছু না বলে চুপ করে রইলেন। সেই তো সাহায্য করতেই পালাতে। যতই চিল্লাক, সে তার নাতনিকে ভীষণ ভালোবাসেন। গতকাল সে পানি খেতে উঠেছিল আদ্রিকার ঘরের সামনে, গিয়ে যাওয়ার সময় শুনতে পেল চাপা স্বরের কান্না আর্তনাদ। ভেবেছিল বিয়ে দেখে কাঁদতে, কিন্তু যখন শুনল সে আদ্রিকা বলছে, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু 21 বছরের ভালোবাসার কাছে
2 বছরের ভালোবাসা হেরে গেল। স্কুল কর্মজীবনকে পুনরায় ফিরে এসেছে মীরা। গতকালই ঢাকায় ফিরেছেন তারা। আদিল হুমায়ুন তো পারলে দেশ থেকেই পালিয়ে যায়। ছেলে মেয়ে দুটোই মুখ রাখেনি তার। কয়েকদিন হলো স্কুলে আসেনি, অথচ মীরার লাগছে কয়েকশত বছর হয়েছে। অতি কম সময়ে শিক্ষকতা করেও যেন স্কুলের বাচ্চাদের মায়ায় জড়িয়ে পড়েছে। বাচ্চা মানেই মায়া, কত মিষ্টি তারা। তারা যখন মিষ্টি সুরে মিস ম্যাডাম বলে ডাকে, প্রাণটা জুড়িয়ে যায়। পরপর 3টি ক্লাস শেষ করে স্কুল থেকে বের হলো মীরা। স্কুলের সবাই ভদ্র, তাই এত অসুবিধা হয়নি তার কাউকে সামাল দিতে। কিছু আছে দুষ্টু প্রকৃতির, কান মলে দুটো কথা বুঝিয়ে বললেই তারা চুপচাপ শুনে। ব্যাপারটা বেশ মজা লাগে মীরার। রাস্তা দিয়ে ব্যস্ত পায়ে হাঁটছে মীরা। রাস্তাঘাটে গাড়ি নেই বললেই চলে। ভর দুপুর, নীরব শুনশান রাস্তা একদম। অন্যমনস্ক হয়ে হেঁটেই যাচ্ছে মীরা। কখনো কখনো আবার অস্থির দৃষ্টিতে পিছে ঘুরে একটি গাড়ির আশায় তাকাচ্ছে। গাড়ি আসার নাম গন্ধ নেই। মীরা কাঁধের ব্যাগটা চেপে ধরলো। ভর দুপুরে একটা ছোটখাটো টঙের দোকান খোলা পেল। হুমায়ুনদের স্কুলটার আশেপাশে এইটা ছাড়া বড় কোনো দোকান নেই। কেন এই নির্জন জায়গাটাই বেছে নিল কে জানে। মীরা টঙের সামনে দাঁড়িয়ে দোকানদারকে বলল, আঙ্কেল একটু চা দিন তো। স্কুল শেষ থেকেই মীরার মাথায় অসম্ভব রকমের ব্যথা করছিল। মীরার আন্দাজ অনুযায়ী তার মাইগ্রেন আছে। আশ্রমে থাকাকালীন এই ব্যথা প্রতিদিনই হতো। আশ্রমে দেখাশোনা করা মহিলাটাকে তাকে সবসময় বলতো, মীরা, আমি তোকে কটা টাকা দেই, ডক্টর দেখিয়ে আয়, পরে মাথা ব্যথার জন্য বড় কোনো অসুখ হলে। মীরা শুনতো না, ভাবতো সে ডক্টর দেখিয়ে শুধু টাকা কেন খরচ করবে। টাকা কি সামান্য জিনিস? এই টাকা আশ্রমের কাজে লাগালে বাচ্চাদের জন্য সুবিধা। আতিফা মা কেন শুধু শুধু এত টাকা খরচ করতে চায় কে জানে। সেই মনোভাব থেকেই মীরা আর ডক্টর দেখায়নি। ইচ্ছাও নেই কোনো। টাকা তো আর সামান্য নয়। মাথার ঘাম পায়ে ফেলে একটা টাকা কামাতে লাগে। এইসব ডক্টর দেখিয়ে কি লাভ? হায়াত থাকলে বাঁচবো, হায়াত না থাকলে না। মীরা চা খাচ্ছে আর ভাবছে কথাগুলো। টঙের সামনে দুটো লোক আড্ডা দিচ্ছে। লোক বললে ভুল হবে, তাগড়া যুবকরা আড্ডা দিচ্ছে। খানিক পরপরই হাসতে হাসতে একে অপরের শরীরে লুটিয়ে পড়ছে। চুলগুলো সোনালী রং, শার্টের বোতাম 3টা এবং শেষের বোতাম খোলা। দেখেই বোঝা যাচ্ছে কোনো মা বাবার বিগড়ে যাওয়া সন্তান, যারা এই মুহূর্তে বখাটেদের ভূমিকা পালন করছে। মীরা নাক মুখ কুঁচকে ফেললো। কলেজে পড়ুয়া ছেলেগুলো তার দিকে তাকিয়ে আছে। বয়সে ছোট ছেলেদের নজর দেখে মীরার নিজেরই গা গুলিয়ে আসছে। এইসবে সে পরিচিত নয়। আজীবনই বদ্ধ একটা আশ্রমে কাটিয়েছে সে। কিভাবে সব পরিচিত। ইয়ামিনের সাথে তার প্রেমও চলেছে অদ্ভুত ভাবে, একেবারে যাতা ভাবে। প্রায় প্রায় কথা হতো না বললেই চলে। 17 বছর বয়সে ইয়ামিনের সাথে প্রেম করত। তখন ইয়ামিনের বয়স কি 24 কি 25। সবাই লেখাপড়া শেষ করে ব্যবসা শুরু করবে বলছে। সেই মুহূর্তে ভাঙা ভাঙা প্রেম তাদের। কথা হয়, কখনো আবার হয় না। ঠিক যেদিন তার 18 বছর সম্পন্ন হলো, সেদিন ইয়ামিন আশ্রমের সামনে এসে বিয়ের প্রস্তাব রাখলো। নিয়ম মোতাবেক 18 হলে আশ্রম থেকে যেতে হয়। মীরারও যেতে হবে। তাই আশ্রমের যেসব বড়রা ছিলেন তারা মিলে ঠিক করলেন মীরার বিয়ে ইয়ামিনের সাথেই দিয়ে দিবেন। যেহেতু তাদের প্রেম চলছে, তেমন খোঁজ না নিয়েই দিয়ে দিলেন বিয়ে। খুব সাদামাটা ভাবে। মীরা সালোয়ার কামিজ আর ইয়ামিন একটা সাদা ফুল স্লিভলেসের শার্ট পরে বসলো আশ্রমের মাঝে দুটি চেয়ারে। আর একটি চেয়ার রাখলো কাজের জন্য। চারপাশে বাচ্চারা ঘিরে বসে রইলো। কাজে আসলো, বিয়ে পড়ানো শুরু করলো। 3 কবুলে বিয়ে শেষ। ভাঙা প্রেমটাই হলো পূর্ণতা। তবে আসলে কি সেটা পূর্ণতা পেয়েছিল? লোকে ঠিকই বলে ভাঙা ভাঙা প্রেম কখনো পূর্ণতা পায় না। মীরা কত কথাই ভাবছিল চা খেতে খেতে। অতীতের চিন্তায় মগ্ন যখন যুবকদের মধ্যে একজন বলল, আপু কোন চিন্তায় মগ্ন? কথাটা সামান্য হলেও মীরার কানে শুনল বিশ্রী ভাবে। ছেলে দুটোই হাসলো হলদেটে দাঁতগুলো কেলিয়ে। মীরার রাগ হলো। মন চাচ্ছে চড়িয়ে দুটোরই গাল লাল করে দিতে। দেওয়াই উচিত, কিন্তু মীরার ভয়ও লাগছে। কেন লাগছে? আচ্ছা, মেয়েদের কি ভয় লাগাটা স্বাভাবিক না? একদম স্বাভাবিক। মীরার মনে হলো অন্য মেয়েদের মতো না সে। তার জীবনটা ভিন্নভাবে খেলছে। এই জীবনে চুপ রইলেও তো হেরে গেল। সে চায় না হেরে যেতে।
সমাজে সব সময় নিচু হয়ে বেঁচে এসেছে সে, কিন্তু আজ সে মাথা উঁচু করে বাঁচতে চায়। মীরা বলতে চেয়েও বলল না। তাদের আরো একটিবার কিছু বলার সুযোগ দিয়ে দিল। দ্বিতীয় ছেলেটি অবস্থা একবার আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। সে বলল, আপুকে মন মরা অখুশি লাগছে কেন? ছেলেটার কথায় মীরা হাসলো, বলল, মন মরা অখুশি লাগছে কেন জেনে কি তুমি আমাকে খুশি করবা? ছেলেটা হাসলো, বলল, আপনি চাইলে বাসায় মা বোনকে অখুশি দেখলেও বুঝি এমন করো? মীরার কথায় থতমত খেলো ছেলে দুজনেই। তারা একে অপরের মুখের দিকে চাওয়াচাই করলো একবার। মীরা এবার বলল, বয়স কত তোমাদের? দেখে লাগে সবে স্কুলের গন্ডি শেষে কলেজে উঠেছো, এরই মধ্যে এত কিছু, বাকি জীবন কি করবে? এভাবে মেয়েদের উত্ত্যক্ত করে কাটাবে? দেখা যাবে কাল তোমার বোনকে কেউ উত্ত্যক্ত করেছে, তখন কি করবে? সময় থাকতে ভালো হয়ে যাও, ভালো পথে চলো, লেখাপড়া করো। তোমাদের মা বাবার হয়তো তোমাদের নিয়ে অনেক স্বপ্ন, তাদের স্বপ্ন পূরণের চেষ্টা করো। মেয়েদের বিরক্ত করা ছেড়ে, যে ভালো তার সব ভালো নিশ্চয় জানো। সমাজে মাথা উঁচু করে গর্বের সহিত বেঁচে থাকতে চাইলে বখাটেপনা ছেড়ে লেখাপড়ায় মনোযোগী হও। আর হ্যাঁ, বখাটেপনার সাথে সাথে চুলের স্টাইলটাও বদলাবে তোমরা। ফাজলামোর সীমা থাকে, তা অতিক্রম করে ফেলেছো তোমরা। বলেই মীরার সামনে ঘুরলো। আচমকাই থেমে গেল মীরার পা দুটো, স্থির হয়ে গেল। স্থির দৃষ্টিতে সামনে তাকালো মীরা। স্থির হয়েও যেন দৃষ্টিজোড়া অস্থির। বুকে তোলপাড় শুরু হয়ে গেল মীরার। কেউ যেন বুকের মাঝে দুরু দুরু করে ঢোল পেটাচ্ছে। বুক মোচড় দিয়ে উঠল, চোখ দুটো ঝাপসা হয়ে এলো মীরার। মানুষটার পাশাপাশি নীরবে হাঁটছে মীরা, প্রত্যেকটা পা ফেলছে ধীরে স্থির গতিতে। চোখের জলগুলো আপন মনে খেলা করছে, তাতে নজর নেই মীরার। সে ব্যস্ত মেদিনীর বুকের দিকে তাকিয়ে হিসাব মিলাতে। অপর পাশের মানুষটির এই নীরবতা সহ্য করতে পারল না। নীরবতা নির্জনতা ভেঙে রাজভারী কণ্ঠ শুধালো, আগের চেয়ে অনেক শান্ত হয়ে গিয়েছো তুমি মীরা। মীরা হাসলো। চুলের ভাঁজে সে হাসি খেয়াল করলো না কেউ। মীরা জবাবে বলল, অস্থির আমিকে শান্ত করতে পরিস্থিতিটা কি যথেষ্ট ছিল না? অপর পাশের মানুষ কথার পিঠে জবাব দেওয়ার জন্য শব্দ বাজাতে পারল না। কথা এড়িয়ে বলল, দিনকাল খুব সুখে যাচ্ছে। আগের চেয়ে বেশ সুখেই যাচ্ছে। আপনার কি অবস্থা? আপনার স্ত্রী সে কেমন আছে? মানুষটা মীরার দিকে তাকালো। মীরার শরীরের গঠন বদলেছে, চেহারাতে উজ্জ্বলতা এসেছে। তাহলে কি মীরা বেশ সুখেই দিন কাটাচ্ছে? তার চেয়েও বেশি? আছি কোনো রকম। আর আমার ওয়াইফ প্রেগনেন্ট। অনেক দ্রুতই বাচ্চা নিয়ে নিলেন যে। আপনার তো আবার ক্যারিয়ার, বাচ্চা নিলে আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, টাকা পয়সা শেষ হয়ে যাবে। বাচ্চা তো আপনার অন্ন ধ্বংস করবে। কথাটা ঠাট্টা সুরেই বলল মীরা। মানুষটা মাথা নত করে নিল। তরতর করে বুঝে নিল মীরা এত দ্রুত বাচ্চা নেওয়ার কারণটা। এবারও তাচ্ছিল্য হাসলো সে। আড়ালে মনে মনে, মীরা, তুমি এখানে কি করছো? তোমার চিন্তায় আমি তো পাগলই হয়ে যাচ্ছিলাম। আকস্মিকভাবে আদ্রিকের আগমন মীরাও মানুষটিকে চমকালো। আদ্রিকের ব্যস্ত কণ্ঠস্বর মীরা শান্ত স্বরে বলল, পাগল কেন হচ্ছিলেন? আমি কি বাচ্চা যে বাইরে বেশিক্ষণ থাকতে পারবো না, হারিয়ে যাব? আদ্রিক ভুরু কুচকালো। পাশের মানুষটিকে দেখে সে মুহূর্তেই কোনো প্রশ্ন করল না। মীরাকে একাধিক ধরবে সে। মীরার পাশের মানুষটা আদ্রিককে দেখে অবাক হলো। তার চেয়েও বেশি অবাক হলো আদ্রিকের মতো অবস্থা, অস্থিরতা মীরার প্রতি দেখে। এটাই কি মীরার একমাত্র সুখের কারণ? নির্বাক হয়ে তাকিয়ে রইল আদ্রিকের পানে। আদ্রিক বিব্রত বোধ করল, গম্ভীর মুখে তাকিয়ে রইল মানুষটার দিকে। কিছুক্ষণ নীরবতা চলল। আদ্রিক বলল, মীরা, বাড়ি চলো আমার সাথে। আপনি এখানে কি করছিলেন? এই মুহূর্তে প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছি না, বাড়ি চলো। আদ্রিকের কথায় মীরা বলল, তাহলে আমিও আপনার সাথে গাড়িতে যাওয়ার প্রয়োজন বোধ করছি না, আমি একাই যেতে পারবো। আদ্রিকের কথায় রাগ হলো বেশ। মেয়েটা এত ঘাটতেরা কেন? একটু তার কথা শুনলে কি হবে? পৃথিবী ধ্বংস? মীরা বাকি দুজনকে রেখেই হাঁটা ধরল। পিছু ঘোরার প্রয়োজন বোধ করল না।
আদ্রিক একবার এই মানুষটির দিকে কঠিন চোখে তাকিয়ে মীরার পিছে গেল। কেন সে এত এমন ভালোবাসার কাঙাল হচ্ছে? মীরা তো তাকে চায় না, তার উচিত না মীরার পিছন পিছন যাওয়া, কিন্তু তারপরও গেল। তাদের দুজনেরই যেতে মানুষটা দীর্ঘশ্বাস ফেলে নিজেও উল্টো পথে চলে গেল। ব্যবসার কাজে ইয়ামিন ঢাকা শহরে এসেছিল, তখনও জানে না মীরা যে ঢাকাতেই অবস্থান করেছে। আপন মনে ঢাকার ব্যস্ত বুকে হাঁটছিল, তাতে চলাচল শত গাড়ির। হাঁটতে হাঁটতে থামল কিছুটা নীরব নির্জন জায়গার সামনে। আশেপাশে শুধু একটি মাত্র দোকান, এবং তাও আবার টঙের, যেখানে চা, সিগারেট আর দুটো বিস্কুট বাদে কিছুই পাওয়া যাবে না। সিগারেটের খাওয়ার আশার সামনে গেল, দেখলো একটি মেয়ে দুজন ছেলেকে আঙুল উঁচিয়ে শাসাচ্ছে। কারণটা না বুঝলেও কথাবার্তা শুনে কিছুটা আঁচ করতে পারল। মেয়েটার চেহারা তখনও আবছা আবছা, অস্পষ্ট লাগছিল। এতক্ষণে ব্যাপারটা আগ্রহী না হলেও মেয়েটার হাতের ব্যাগ আর চুড়ি দেখে আগ্রহ যেন বেড়ে গেল। তার চেয়েও দ্বিগুণ বাড়ল কণ্ঠস্বর শুনে, সেই পুরনো চেনা পরিচিত কণ্ঠস্বর। কতদিন হলো এই কণ্ঠস্বরটা শোনে না, কেউ মিষ্টি সুরে তাকে ডাকে না। আগ্রহ নিয়ে তাকিয়ে রইল মেয়েটার চেহারা দেখার আশায়। দেখেও ফেললো যখন মেয়েটা পিছু ঘুরল। মেয়েটাকে দেখে তার মুখে কিঞ্চিত হাসি ফুটলো। কেন ফুটলো? অতি প্রিয় মানুষকে দেখলে সবার মুখেই হাসি ফুটে। তবে কি মীরা আসলেই তার প্রিয় ছিল কোনোদিন, নাকি মীরা তার মোহ ছিল? সে মীরাকে দেখে বিন্দু মাত্র না চমকালেও মীরা তাকে দেখে চমকেছে তা বেশ ভালোই বুঝতে পারছিল ইয়ামিন। চমকানোরই কথা, হঠাৎ অতি প্রিয় বা অপ্রিয় কাউকে দেখলে চমকাবেই, মীরাও চমকেছে। মীরা ইয়ামিনকে দেখলে অবাক হলেও মুহূর্তে নিজের চোখ মুখ শক্ত করে নিল। ছেলে দুটোকে শাসিয়ে এমনিই মেজাজ তুঙ্গে, তার উপর অপ্রিয় কাউকে দেখে তো আরো মেজাজ খারাপ হলো। পাশ কাটিয়ে চলে যেতে নিলে ইয়ামিন নিজেই বলল, মীরা থামো। থামলো মীরা। কেন থামলো জানে না, শুধু জানে এ মুহূর্তে সে নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মেয়ে হিসেবে উপস্থাপন করবে ইয়ামিনের সামনে। এতে ইয়ামিনের পরাণ জ্বলবে পূর্বে। ভাববে সে মীরাকে ঠকিয়েছে, প্রতারণা করে তার কিছুই করতে পারেনি, উল্টো তাকে পৃথিবী চিনিয়েছে, একা একা বাঁচতে শিখিয়েছে। আর যদি ইয়ামিনের সামনে নরম মুখ, চোখের জল নিয়ে দাঁড়িয়ে থাকে, ইয়ামিন তবে জিতে যাবে। ভাববে সে প্রতারণা করে জিতে গিয়েছে, যা মীরা কিছুতেই হতে দিবে না। চোখে পানি এলেও নিজেকে সামলে নিল মীরা। ইয়ামিন মীরার কাছে এসে বলল, আমাকে প্রথমে চেনোনি, নাকি চেনেও না চেনার ভান করলে? মীরা শক্ত মুখে বলল, চিনেও না চেনার ভান করলাম। অভিনয় ভান করা কি খালি আপনারাই পারেন? আমিও পারি, কিন্তু আপনার অভিনয়টা আমার চেয়ে ভালো ছিল। তাচ্ছিল্য মিশে আছে মীরার কণ্ঠস্বরে। গায়ে সূচের ন্যায় কথাটা চুবল ইয়ামিনের। মৌন রইল সে, কারণ মীরাকে জবাব দেওয়ার মতো কিছুই বলার নেই তার। মীরাই চলে যেতে নিল, তখনই আবারও ইয়ামিন বলল, আমিও এই রাস্তা দিয়ে যাচ্ছি, চলো আমিও সাথে যাই। একাকিত্ব বোধ হচ্ছে আমার। পূর্বের সম্পর্ক, অতীত ভুলে যদি মেনে নাও। মীরার জবাবে কিছুই বলল না। না করলে হয়তো ইয়ামিন ভাবতে পারে মীরা কোনোভাবে সুখে নেই। তাই মীরা কিছু না বলে নিঃশব্দে পায়ে হাঁটা ধরল। মীরার মৌনতাকে সম্মতি হিসেবে ধরে ইয়ামিনও হাঁটল মীরার পাছে। থমথমে আদ্রিকের মুখশ্রী মীরার কঠিন মুখের সামনে দাঁড়িয়ে আছে। মীরা চোখ দুটো আদ্রিকের চোখের দিকে তাকিয়ে। আদ্রিক থমথমে গলায় প্রশ্ন করল, ছেলেটা কি তোমার প্রাক্তন প্রেমিক, আই মিন স্বামী? মীরা ভ্রু কুঁচকাল। এই সামান্য কথাটা বলতে যেন মানুষটার কত হ্যাচকিচানি, কত দখল। বলতে যেও কেন কণ্ঠনালী বরাবর কেঁপে উঠল। মীরা আচমকাই হেসে দিল। মীরার হাসির শব্দে চমকালো আদ্রিক, বলল, ভূতে পেয়েছে তোমায়? হ্যাঁ, তা তো পেয়েছি, আপনার অবস্থা দেখে। আদ্রিক তাকালো মীরার দিকে, মুখে হাসি লেগে আছে। এমনিতেই তো মুখটা ঠিক পেঁচার মতো করে রাখে, আজ হাসছে কেন? আদ্রিক বলল, আমার কথার জবাব তো এখনো পেলাম না মীরা, এড়িয়ে যাচ্ছ। হাসি হাসি মুখ থেকে মুহূর্তেই গম্ভীরে রূপান্তরিত হলো মীরা। বলল, হ্যাঁ, আমার প্রাক্তন স্বামী ইয়ামিন ছিল। এই ছেলেটা তোমাকে ধোকা দিল, আর তারই সাথে ঘুরছিলে তুমি? ঘুরছিলাম কোথায়, শুধু হাঁটছিলামই তো। তাও কেন হাঁটছিলে? সে তো তোমার প্রাক্তন, তোমার কষ্টের কারণ। কোথাও না কোথাও তার প্রতি আমি কৃতজ্ঞ,
এই যে দেখুন, সে আমার সাথে প্রতারণা না করলে আপনাদের মতো পরিবার পেতাম না, দুনিয়া চিনতাম না। সবকিছুই তো তার জন্য সম্ভব হয়েছে। আমার পরিবার তোমার কাছে খুব প্রিয় মীরা? আদ্রিকের শান্ত প্রশ্নে মীরা তাকালো তার দিকে। আদ্রিকের শিথিল দৃষ্টি মনে মনে আনন্দিত করে তুলল মীরাকে। মুচকি হেসে আদ্রিকের প্রশ্নের প্রত্যুত্তরে বলল, খুব প্রিয়। কেবল প্রিয় নই আমি। আদ্রিকের তাচ্ছিল্য অপেক্ষার কণ্ঠস্বর মীরার গা শিরশির করে উঠল। থমকে যাওয়া চাহনিতে তাকালো আদ্রিকের দিকে। আক্ষেপের দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। চোখে মুখে অসহায়ত্ব ছেয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। মীরার একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য সে কাঙাল। হতেও পারে আপনি প্রিয়, কিন্তু আপনার স্থান হৃদয়ের একপাশে। মীরার মন বলে উঠল কথাটি, কিন্তু তা শুনতে পেল না আদ্রিক। মনের কথা কি কেউ শুনতে পারে? না, পারে না। তাই মীরার মনের কথা তার মনের মাঝেই রয়ে গেল। খুব করে মন চাচ্ছিল কথাটা আদ্রিককে বলতে, কিন্তু কথাটা গিয়েও যেন আটকে গেল বিবেকের কাছে। হ্যাঁ, বিবেকের কাছে গিয়েই আটকে গেল। বিবেক চায়নি কথাটা আদ্রিক শুনুক। কারণটা অরিন। তার মন হৃদয় যেমন ভেঙেছে একজন নারীর কারণে, সে চায় না আবারও কারো মন ভাঙুক আর এক নারীর কারণে। বাড়ির পরিবেশ একদম শিথিল, সবার চোখে মুখে মন ভরা ভাব। থাকবেই বা না কেন? বাড়ির আদরের মেয়ে এভাবে পালিয়ে বিয়ে করেছে তা কেউ মানতে পারছে না। যে মেয়েটাকে নিয়ে সবার গর্ব, সে মেয়েটাই পালিয়ে আজ সবার মাথা নত করে দিয়েছে। সাহিলার আদ্রিকার বাবা আদিল যে একবার ঘরে ঢুকেছেন গতকাল থেকে, তার বের হওয়ার নামগন্ধই নেই। খাবারটাও খাননি কাল থেকে। মার্জিয়া বেগম তো ক্ষণে ক্ষণে কাঁদছেন। আদ্রিকাকে চাইলেও অভিশাপ দিতে পারছেন না। মেয়ে তো, মায়ের অভিশাপ লেগে গেলে আবার তারই ক্ষতি। অনন্ত হুমায়ুন বাড়ির পরিস্থিতি দেখে স্কুলে যেতে পারেননি, কিন্তু মীরাকে জোর করে পাঠিয়ে দিয়েছিলেন। তাদের বাড়ির ঝামেলার জন্য মীরাকে আটকে রাখার মানে নেই। মীরা বাড়ির পরিস্থিতির কারণে যেতে চায়নি প্রথমে। অনন্ত হুমায়ুন অনেক অনুনয় অনুরোধ করে মীরাকে স্কুলে পাঠিয়েছেন। মীরা আর আদ্রিক বাড়ি ফিরল যখন তখন বিকেল। সবাই হলরুমে বসেছিল মনমরা হয়ে। বৈঠক বসেছে কিভাবে আদিলকে আবারও ঘর থেকে বের করবেন এবং গ্রামের মানুষের সমালোচনার মুখ থেকে বাঁচাবেন। এভাবে বিয়ে না হয়ে পালিয়ে আসা গ্রামের মানুষের চোখে শোভাজনক না, কিন্তু না পালিয়ে উপায়? এভাবে গ্রামে বসে থেকে তো মানুষের অপমান সহ্য করার মতো না। বাড়ির সবার মুখে থমথমে ভাব। মীরা আর আদ্রিক প্রবেশ করে তাই দেখলো। বাড়িটা আগে কেমন আনন্দে মেতে থাকতো, কাল থেকে মৃত হয়ে গেল বাড়িটা। কেউ হাসে না, কেউ ঠিকভাবে খায়ও না। মীরা তাদের জন্য মন কিঞ্চিত খারাপ হলো। মার্জিয়া সোফায় বসেছিলেন। উপস্থিত হওয়া আদ্রিক ও মীরার দিকে আর চোখে তাকালেন। মীরাকে আদ্রিকের পাশে দেখে রাগ হলো তার। সে রাগ আকাশ ছুঁই ছুঁই সমান। তিনি সোজা মীরাকে কিছু না বলে প্রথমে আদ্রিককে বললেন, আদ্রিক, এতক্ষণ কোথায় ছিলে? আসতে এত সময় লাগে? আদ্রিক ভ্রুকুচকে তাকালো। তার মা তার কাছে কখনোই কৈফিয়ত চায়নি, আজ কেন চাচ্ছে? আদ্রিক বলল, হারিয়ে যায়নি, কাজ ছিল তাই দেরি হয়েছে। কৈফিয়ত দেওয়ায় আদ্রিকের পছন্দ ছিল না কখনোই। তাই জবাবটা খিটখিটে হলো, যা মার্জিয়ার পছন্দ হলো না। তিনি দাঁতের দাঁত চেপে বললেন, মীরা কোথায় ছিলা? তোমার স্কুল তো অনেক আগেই শেষ। মীরা চমকালো মার্জিয়ার কথায়। উত্তর প্রস্তুত করতে বেশি সময় লাগলো না। বলতে নিলে আদ্রিক বলল, মীরা আমার সাথে ছিল। আশা করি আর কোনো কৈফিয়তের দরকার নেই তোমার, মা। আদ্রিকের সোজাসাপটা কথায় অবাক হলেন মার্জিয়া। আদ্রিক তার ওপর কেন চেতে আছে? কারণটা কি মীরা? যদি তাই হয় তাহলে তিনিও বেশ চেতবেন ছেলের ওপর। বাহিরের মেয়ের জন্য ছেলের রাগ একদমই মেনে নিবেন না। উল্টো দিকে মার্জিয়ার প্রতি তিনি এত উদাসীনতা দেখে খারাপ লাগলো মীরার। মার্জিয়া বেগম তাকে আগে কত ভালোবাসতো, কিন্তু এখন তিনি ভীষণ বদলে গিয়েছেন। সন্দেহ করেন তাকে। ব্যাপারটা মীরাকে আঘাত দেয় ভীষণ। সে তো কোনো অপরাধ করেনি। তার অপরাধ যাতে না করে তাই সে নিজের মনের অনুভূতিটাও চাপা রেখেছে। সে এই পরিবারের ওপর কৃতজ্ঞ, চায় না এই পরিবারকে কষ্ট দিতে। পরিবারের সুখ কখনো পায়নি, কিন্তু এখানে আসার পর তা একটু হলেও মিটেছে। মীরা, অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। আদ্রিকের কথায় মীরা বলল, কেন?
ভার্সিটিতে পড়তে চাও না? তাছাড়া আদ্রিকা চেয়েছিল তোমাকে ভার্সিটিতে পড়াবে, তার স্বপ্নটা না হয় আমি পূরণ করলাম। বাড়ির এই পরিস্থিতির মধ্যে কিভাবে পড়া সম্ভব? সবাই কি ভাববে? আদ্রিক কপাট রাগ দেখিয়ে বলল, চড়িয়ে তোমার গাল লাল করে দেয়া দরকার। 1 সপ্তাহ পর পরীক্ষা আর তুমি কিনা এখন বাড়ির কথা বলছো? শুনো, ভালো চাকরি পেতে হলে ভার্সিটিতে পড়তে হবে। অনার্স শেষ করলেও মোটামুটি স্ট্যাবলিশ হয়ে যাবা। সারা জীবন তো স্কুলে পড়িয়েই যেতে পারবা না। এত দ্রুত কিভাবে সম্ভব হবে আপনিই বলুন। আমার এসবে ধারণা খুব কম। মীরার কথায় আদ্রিক গম্ভীর কণ্ঠে বলল, চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। আমি সব শিখিয়ে দেবো তোমাকে। এরপর আর আদ্রিকের কোনো কথাই মীরার কানে ঢুকলো না। একটা কথাই বারবার বাজতে লাগলো, আমি আছি তোমার পাশে। দূর থেকে এসব দেখলেন সাহিল। আদ্রিক আর মীরা দুজনেরই মনের ভাব তিনি বুঝতে পেরেছেন। কেউ না বুঝলেও মানুষ যতই পরীক্ষা দিক, যতই পারুক, কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করলে মানুষের মধ্যে ভীতি কাজ করবেই। মীরার ক্ষেত্রেও তাই। ভয়ে বারবার ঘাম ঝরছে মীরার। ভীতি কাটাতে কাটাতে ইতিমধ্যে 1 প্যাকেট টিস্যুও শেষ। পরীক্ষা শুরু না হয় দরুন আদ্রিক সে সময় মীরার পাশেই ছিল। পরীক্ষা শুরু হতে আরো আধা ঘন্টা বাকি। তারা দুজনেই বাহিরে দাঁড়িয়ে আছে। আদ্রিক বারবার মীরাকে দেখছে, ভয়ে মুখটা ফ্যাকাশে হয়ে আছে। অস্থির দৃষ্টি মীরার। আদ্রিক মীরাকে অভয় দিয়ে বলল,